নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আমার একটি ছোট গল্প চোরাবালি পড়ে শোনাচ্ছি। এই গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল বর্তমান পত্রিকার সাপ্তাহিক বর্তমান পত্রিকায়। গল্পের নাম চোরাবালি। সকাল সকাল ফোনের আওয়াজ মামার ঘর থেকে। আজ রবিবার, ছুটির দিন। এ সময় মামা বাজারে যায়। ফোন নিয়ে যায়নি। ভাবতে ভাবতেই ফোনের রিং থেমে গেল। যাক, ভালো হয়েছে। পাখি পাখি, মামি ডাকছে। আসছি, গলা তুলে সাড়া দিল। ইকোনমিক্সের মোটা বইটা সরিয়ে রেখে উঠে এলো। মাছটা ধুয়ে দিবি পাখি? 3 রকম মাছ এনেছে তোর মামা। এদিকে রাজ্যের শাকসবজি এনেছে, আবার বলছে মোচা চিংড়ি করো। তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমি তো আছি, হাসি মুখে বলল পাখি। না না, তোকে কিছু করতে হবে না। তোর পরীক্ষা না, মাছ ধুয়ে দিয়ে চলে যা তুই। তার আগে মামাকে জলখাবারটা দিয়ে আয় তো মা। মামা? মামা কোথায়? আমি তো ভাবছি এখনো বাজার থেকে ফেরেনি। মামার ঘরে ফোন বাজছিল। দেখ তো কোথায় গেল। চা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু আর চা করতে পারবো না। চা আর জলখাবারের প্লেট নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পাখি দেখলো মামা ঘর থেকে বেরিয়ে আসছে। তার মানে বাজার থেকে ফিরে ঘরেই ঢুকেছিল। ফোন ধরলো না কেন? কি একটা বলতে যাচ্ছিল মামা, ঘরের মধ্যে ফোনটা বাজতে শুরু করলো আবার। ফোনটা এনে দিবি পাখি? কল ঘরে ছিলাম, তখনও বাজছিল। রবিবার সকাল সকাল কার এত দরকার পড়ল? চায়ের কাপ মামার হাতে দিয়ে প্রায় দৌড়ে ফোন হাতে ফিরেছে পাখি। ততক্ষণে বেজে বেজে থেমে গিয়েছে ফোন। মাছের থলি থেকে সবে চিংড়ি, পাবদা, কাতলা মাছগুলো রান্নাঘরের সিঙ্কে নামিয়েছে মামার গলা শোনা গেল। কুনালদার ফোন। কুনালদা কল করেছে। পলকে মাছ হাতে আড়ষ্ট মামিও বটি ফেলে শটান উঠে রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছে। কি বলছো? কুনালদা এতদিন পরে হঠাৎ? এই তো 2টো মিসড কল, মামা একটু দিশেহারা গলায় বলল। কল করব? আবার খারাপ খবর হলো কিছু? অপ্রত্যাশিত ফোনের কল আসায় মামা মামি ভুলেই গিয়েছে পাখির কথা। এই 2.5 বছর ধরে কোনো দিন পাখির সামনে যা আলোচনা হয়নি তাই করে ফেলছে। এই দেখো, আবার কল করছে। মামার হাতে ফোনে রিং হচ্ছে। ধরো ধরো। উত্তেজনায় মামি এগিয়ে গেল 2 পা। হ্যালো, মামার গলা। তারপর সব নিস্তব্ধ। কি হলো? কৌতূহলে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো পাখি। মামা মন দিয়ে ওপারের কথা শুনছে। মামি বারবার ইশারা করছে স্পিকার মোডে দেবার জন্য। মামা এদিকে তাকাচ্ছেই না। এই ফোনগুলো আসা মানেই নতুন করে ঢেউ ওঠা। আগে ফোন এলেই পাখিকে অন্য ঘরে সরিয়ে নিত মামি। এখনও মায়ের ফোন এলে মামা আগে কথা বলে নিয়ে পাখিকে দেয়। ভালো আছিস তো পাখি? লেখাপড়া ঠিক ঠিক হচ্ছে তো? মামি সব কথা শুনে চলবি। এছাড়া মা কোনো কথা বলে না। পাখি কল করলেও আলগা আলগা কথা, কিছুই খুলে বলে না। মন খারাপ করবি না পাখি। তোর ঠাকুমার সঙ্গে ঘুষকরার বাড়িতে একা একা মানিয়ে চলতে হচ্ছে না মাকে? মামি সান্ত্বনা দেয়। শুধু মাকেই বুঝি মানিয়ে চলতে হচ্ছে? একা একা? মা বারবার লেখাপড়ার কথা মনে করিয়ে দিলেও পাখির লেখাপড়া নিয়ে কারো মাথা ব্যথা নেই। ক্লাস 10 পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ার পর বাধ্য হয়ে আর্টস পড়েও পাখি পরপর 10 আর 12-এ 2টো বড় পরীক্ষায় 3টে করে লেটার নিয়ে পাশ করেছে। সে নিয়ে বাবা মা কেউ কথাই বলেনি। সেদিন নীলকে ফিজিক্সের থার্মোডায়নামিক্স বুঝিয়ে দিচ্ছিল। মামি এসে মাথায় হাত রাখলো। সায়েন্স পড়ার মাথা ছিল তোর, কেন যে সবাই মিলে আর্টস পড়তে বাধ্য করলো তোকে? না, কেউ বাধ্য করেনি। কিন্তু ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষার আগে স্কুল ছেড়ে বাড়িতে বসে থাকা মেয়েকে এখানের কোনো স্কুল সায়েন্স স্ট্রিমে ভর্তি করতে চায়নি। মামা বলেছিল বছরটা নষ্ট না করে আর্টস নিয়ে ভর্তি হয়ে যা পাখি। বাবা মা কিছুই বলেনি। আর দিদির তো নিজের নতুন সংসার বাঁচাতে মরিয়া লড়াই তখন। কি হলো? তোমরা দুজন অমন স্ট্যাচু হয়ে গেলে কেন? মামা জলখাবারের প্লেট হাতে নিয়ে সোফায় বসলো। এ হে, চা তো একদম জল হয়ে গিয়েছে। কি বলল? মামির গলাটা এমন যেন শ্বাস বন্ধ করে আছে। মামা হাহা করে হেসে উঠল। ভালো খবর, কুনালদা জয়েন করছে আবার। সোমবার জয়েনিং। শেষ দিয়েও সঙ্গে থাকবে এখন থেকে। জয়েন করছে? বাবা আবার জয়েন করছে? সব আবার আগের মতো হয়ে যাবে? টান টান শরীরটা শিথিল হয়ে এলো। মামি উত্তেজনায় অধীর হয়ে উঠেছে। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে সব কথা।
মামা বলছে, আমি কি অত জানি? অনেকগুলো মামলা, কত কি তো লেখে কাগজে, আমি কি বুঝি সেসব? শেষদি তো নিজেও বোঝে না। আজকাল আশা করাই ছেড়ে দিয়েছিলাম। যাক, চাকরিটা অন্তত ফিরে পেয়েছে। কুণালদা তো ওর দপ্তরের মন্ত্রীর খুবই স্নেহধন্য ছিল, হয়তো উনি সাহায্য করেছেন। পুরো মামলা চলাকালীন কুণালদা মন্ত্রীর নাম নেয়নি, সেটাও একটা বড় ব্যাপার। মিডিয়া, বিরোধী দলগুলো এই দুর্নীতির সঙ্গে মন্ত্রীকেও তো জড়িয়ে দিচ্ছিল বারবার, মনে নেই? কুণালদা কিন্তু একবারও ওর নাম নেয়নি। তাই ফয়সালা হতেই উনিও কুণালদাকে রিইনস্টেট করেছেন। পাখিকে আড়াল করে কথা বলার ব্যাপারটাও ভুলে গিয়েছে মামা মামি। এই সময় পুরো ব্যাপারটা বুঝে নিতে পারত, কিন্তু পাখির কানে কিছুই ঢুকছে না। বাবা জয়েন করবে আবার? হঠাৎ আকাশটা কেমন আলো আলো হয়ে উঠল। কে জানে কোথা থেকে হু হু করে বাতাস আসছে। বসার ঘরের উইন্ড চাইমটা সুরে সুরে দুলে উঠছে। অনেক দিন পর একটা বাড়ি, আর হাওয়ায় ওরা ধবধবে সাদা পর্দাগুলো মন জুড়ে এলো। কি হাওয়াই না দিত সত্যি। ছোট ছোট দুটো মেয়ে সেই হাওয়ায় ভেসে ভেসে ঘর ছেড়ে বারান্দায়, বারান্দা ছেড়ে নিচের সবুজ লনে, রঙিন ফুলের ঝলমলে বাগানে ছুটোছুটি করত। রান্নাঘরের মেঝেতে বসে পড়ল পাখি। সব আবার ফিরে পাওয়া হবে, সেই আনন্দের দিন, নির্ভাবনার হালকা মেঘের ভেলায় ভেসে চলার সময়। সেদিনটা এখনো স্পষ্ট মনে আছে। ক্লাস 10-এ উঠে নতুন স্কুটি পেয়েছিল পাখি। স্কুলে ছেলেদের অনেকেই তখন স্কুটি বা বাইক চালাচ্ছে, মেয়েদের মধ্যে পাখিই প্রথম। উজ্জ্বল হলুদ রঙের স্কুটি। সেদিনও বন্ধুদের সঙ্গে ঘুরে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে সন্ধে। মনে হলো ড্রয়িং রুম থেকে বাবার গলার আওয়াজ আসছে। একটু অস্বাভাবিক লেগেছিল, কারণ বাবার সঙ্গে দেখা করতে এলে লোকজন বাবার কাজের ঘরে বসে। কত রকম লোকজন, এলাকার কাউন্সিলর থেকে প্রমোটার, নানা এজেন্ট, ডিলার, ব্যবসাদার যখন তখন আসে। বাড়িতে দুটো মেয়ে, ড্রয়িং রুমে মায়ের বন্ধুরা, লেডিস ক্লাবের মেম্বাররা আসে। মা বারান্দার দিকের একটা ঘর বাবা স্টাডি করে সাজিয়ে দিয়েছিল। ওদিকে ছোট একটা কিচেনও আছে। লোকজন এলে চা, স্ন্যাক্স সব সুবলদা করে দেয়। ড্রয়িং রুমে বসে না বাবা। তাছাড়া বাবার গলাটা যেন কেমন অন্যরকম। এমন গলা নামিয়ে প্রায় ফিসফিস করে কি বলছে বাবা, কাকে বলছে? ড্রয়িং রুমের দরজায় ভারী ভেলভেটের পর্দা। সিঁড়ি ভেঙে নেমে এসেছিল পাখি। কে এসেছে গো, হরিদাদা? বারান্দার পাশের মাধবীলতার ঝাড় একটা সরু দড়ি দিয়ে বাঁধার চেষ্টায় ছিল মালি হরিদাদা। মুখ ফিরিয়ে বলল, কই, কেউ তো আসেনি। তাহলে বাবা কার সঙ্গে কথা বলছে? ও তো দাসবাবু, অফিসের ফাইল টাইল এনেছে বোধহয়। দাসবাবুকে কেউ বাইরের লোক মনে করে না। বাবার অফিসের লোক, হেড ক্লার্ক বোধহয়। অষ্টপ্রহর এ বাড়িতেই পড়ে থাকে। বাড়ির বাজার, দোকান থেকে মায়ের সব ফাইফরমাস, পোস্ট অফিস, ব্যাংকের কাজ, ইলেকট্রিক মিস্ত্রি, গ্যাসের লোকের ব্যবস্থা, রাখি পাখির কলেজ স্কুলের ফি জমা, সব গাড়িগুলো সার্ভিসিং সব সামলায়। রাখি পাখি দুই বোনই অবশ্য লোকটাকে পছন্দ করে না, সব ব্যাপারে কথা বলে। বড্ড গায়ে পড়া লোক। বাবা ওর সঙ্গে এমন গলায় কথা বলছে কেন? কৌতূহল হলো। রাখির বিয়ে পর্যন্ত খবরটা যেন পাঁচকান না হয়। মিশ্রাজি ও পাঠকজি দুজনেই জেনে গেছে স্যার। শুনছি আগারওয়াল নাকি জোনাল ম্যানেজারের কাছে এই অফিসে আসার জন্য তদবির শুরু করে দিয়েছে। এসব খবর চাপা থাকে। আজ ভাটিয়া পেট্রোল পাম্প থেকে আমাকে জিজ্ঞেস করছিল। ওদের কাছেও খবর পৌঁছে গেছে। মানসুর আলীর দোকানে গেছিলাম রাখি বিটিয়ার ডিনার সেট আনার জন্য। পরিষ্কার বলে দিল স্টক নেই। দুদিন আগেও বলেছিল স্পেশাল সেট আনিয়ে দেবে। 56 ভোগে মিষ্টির জন্য অ্যাডভান্স চাইল। নিজেই বলেছিল না বিয়ের মিষ্টির সব ব্যবস্থা ওরা করবে। আজ হাত পেতে টাকা চেয়ে নিল। গুপ্তা ফার্নিচার বলেছিল রাখি বিটিয়ার জন্য ড্রেসার পাঠাবে, পাঠায়নি। দিদির বিয়ে উপলক্ষে শহরের সব দোকান থেকে জিনিস আসছে। খাট, সোফা সেট, আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, বোন চায়না সব দিয়ে যাচ্ছে নানা দোকান। মা আর দিদি বরং পছন্দ না হলে ফিরিয়ে দিচ্ছে। গুপ্তা ফার্নিচারের লাইফস্টাইলের টেবিল চেয়ার। গুপ্তা ফার্নিচারের মালিক এসে হাতজোড় করেছিল, বিটিয়ার শাদিতে আমার এইটুকু উপহার নেবেন না? আমি তো একটা ড্রেসারও পাঠাবো ভেবে রেখেছি। না করবেন না ম্যাডাম? আর এখন এরকম বলছে। মনে হচ্ছে বাজারে খবর চলে গেছে। জামাইয়ের স্যুট আনতে গেলাম,
ভিডি গার্মেন্টস পুরো টাকা নিয়ে নিল। টাকা দিয়ে দিন দাসবাবু, টাকা দিয়ে দিন, কিন্তু এখন খবর হতে দেওয়া যাবে না। বাবার অসহিষ্ণু গলা, কেউ যেন এখন জানতে না পারে, কেউ যেন এখন জানতে না পারে। কি হয়েছে বাবা, কি না জানার কথা বলছো? পাখি পর্দা সরিয়ে ঘরে ঢুকেছিল। সেটা তোমার না জানলেও চলবে। কড়া গলায় ধমক দিয়েছিল বাবা, নিজের কাজে মন দাও, যাও। চোখে জল এসে গেছিল পাখির। বাবা এরকম করে কথা বলছে, তাও দাসবাবুর সামনে। দিদির বিয়ের আগে অবশ্য খবরটা চেপে রাখা যায়নি। উপহার আসা বন্ধ হয়ে গেল। জালান ব্রাদার্স দিদিকে দেওয়া কুকিং রেঞ্জ ফেরত নিয়ে গেল। ছগনলাল জুয়েলার্স রূপোর বাসনের সেট তুলে নিয়ে গেল যখন, মা খুব রাগ করেছিল। এই ছগনলালের ইনকাম ট্যাক্স রেড হওয়ার সময় তুমি সব চেপে দিয়েছিলে না, দেখো কেমন বেইমান। বিশ্বাসঘাতকতা অনেকেই করলো। তারপর শহর জুড়ে দাবানলের মতো বাবার সাসপেনশনের খবর ছড়িয়ে পড়েছিল। ছগনলাল, গুপ্তা, শর্মাদের মতো লোকরা সবার আগে আসা বন্ধ করলো। সর্বক্ষণ বাড়িতে ভিড় করে থাকতো অফিসের নানা লোক, তারাও আর আসতো না। পারিবারিক বন্ধুরা, মায়ের লেডিস ক্লাবের বন্ধুরা আসা বন্ধ করেছিল। 24 ঘন্টার কাজে 7-8 জন লোক, ড্রাইভার, মালি, সবাই আসা বন্ধ করে দিয়েছিল। দিদির বিয়েতে আত্মীয় স্বজনও তেমন আসেনি। দাদু ঠাকুমা ছাড়া শুধু এই মামা মামি আর লাল নীল। বাতাসের বেগে খবর ছোটে রে, ঠাকুমা বলেছিল পরে, সেই যখন মা পাখিকে নিয়ে দুষ্করার বাড়িতে গিয়ে উঠেছিল। বাবা একেবারে চুপ করে গিয়েছিল। সব সময় উকিল কাকুর সঙ্গে আর দাসবাবুর সঙ্গে ব্যস্ত, ফোনে ব্যস্ত। দিদির বিয়ের কথা যেন মাথাতেই নেই। ইনকাম ট্যাক্স, ইডির যে বড় বড় কর্তাদের সঙ্গে বাবা দহরম মহরম ছিল, কেউ বাবার ফোনই তোলেনি। তবে দিদির বিয়ের আগে বাড়িতে বা অফিসে রেড হয়নি। বাবার কোনো শুভান্নদায়ী এইটুকু করে দিয়েছিলেন। অন্য শহরে শ্বশুরবাড়ি দিদির, তাই বিয়ের আগে বরপক্ষ খবরটা পায়নি। তবে বিয়ের দিন খুব অশান্তি হয়েছিল। 5 স্টার হোটেলে কেন রাখা হয়নি বরযাত্রীদের, সেই নিয়ে দিদির শ্বশুর তুল কালাম করেছিলেন। 5 স্টার হোটেলে 40টা রুম বুক করা ছিল। হোটেল যে ঠিক 2 দিন আগে বুকিং ক্যান্সেল করে দেবে কে জানতো। বিয়ের রাতেই বরযাত্রীদের কানে খবর তুলে দিয়েছিল কেউ। সেই যে ধুলো পায়ে বিদায় হলো দিদির, আর বাপের বাড়ি আসা হয়নি। নেহাত গৌরবদা দিদিকে ভালোবেসেছে, তাই দিদিকে ওরা তাড়িয়ে দেয়নি। অবশ্য বাপের বাড়ি বলে কিছু আর ছিলও না। কলকাতা, মুম্বাই, দিল্লির 3টে ফ্ল্যাট, শান্তিনিকেতনের ফার্ম হাউস, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের লকার, গাড়িগুলো, স্কুটিটা পর্যন্ত, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সিজ হয়েছিল। দাদুর গুসকরার বাড়িতে পর্যন্ত পৌঁছে গিয়েছিল পুলিশ। আর্থিক দুর্নীতির তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল সরকার। মামলা রুজু করেছিল পুলিশ। অনলাইন টেন্ডার এড়িয়ে পছন্দের সংস্থাকে বরাত দেওয়া, খারাপ গুণমানের জিনিসপত্র অর্ডার দিয়ে পছন্দের সংস্থাকে লাভবান করে সেই সংস্থা থেকে কমিশন নেওয়া, সরকারি ফান্ড ব্যবহার করে আসবাব কেনা, সরকারি সামগ্রী মোটা টাকার বিনিময়ে নিয়ম বিরুদ্ধভাবে পাচার করে দেওয়া, সরকারি দপ্তরের জন্য কেনা বিভিন্ন জিনিসে বিপুল অঙ্কের টাকার কমিশন নেওয়া, আবাস নির্মাণের টেন্ডারের স্বজনপ্রীতি, একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। দুর্নীতির মামলায় বাবার সহযোগী হিসেবে বাবার বিশেষ ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। অনেক প্রমাণ পুলিশের হাতে। আইপিসির 120B, 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 7 নম্বর ধারায় গ্রেপ্তার হয়েছিল বাবা। খবরের কাগজ, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া দিনের পর দিন এই পাহাড় প্রমাণ দুর্নীতির খবর করেছে। শ্বশুরবাড়িতে দিদির কেমন কেটেছে কে জানে, কিন্তু মায়ের সঙ্গে পাখি শহর ছেড়ে গুসকরা চলে যেতে বাধ্য হয়েছিল বাবার জেল হেফাজত হবার পরে। পাখির তখন ক্লাস 10। মনে হয়েছিল জীবনটা থেমে গেল। আত্মীয় স্বজন কেউ সম্পর্ক রাখেনি। মাস 2 পরে মামা পাখিকে নিয়ে এসেছিল। মামা মামি দুজনেই আগলে রেখেছে সেই থেকে। মামার স্কুলেই ভর্তি হয়ে ফাইনাল পরীক্ষা দিয়েছিল পাখি। গ্রেপ্তারের 90 দিন পরে শর্তাধীন জামিন পেয়ে গুসকরা ফিরেছিল বাবা। তারপর এই 2.5 বছর ধরে মামলা চলছে। বাবা কোর্টে হাজিরা দিয়েছে, শহরেই ভাড়া বাড়িতে আছে। মাকে দাদু গুসকরা থেকে আসতে দেয়নি।
আবার যদি জেল বা পুলিশ হেফাজত হয় বাবার। তারপর আজ এমন একটা খবর, বাবা আবার চাকরিতে জয়েন করেছে, মানে কোর্টে ফয়সালা হয়ে গিয়েছে, বাবার সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছে, নইলে তো চাকরি ফিরে পেত না। এবার তবে নর্থ বেঙ্গল। কিরে পাখি, মামা হই হই করে উঠেছে। নর্থ বেঙ্গল মানে? কুনালদার পোস্টিং হাসিমারায়, ডুয়ার্স রেঞ্জ। কত দূরে পোস্টিং? মামি বলল। আরে ছাড়ো তো দূর আর কাছে, সব মিটেছে, চাকরিটা ফিরে পেয়েছে, হারানো সম্মান ফিরে পাওয়া চারটিখানি কথা। মামা জোর গলায় বলল। শেষদের জীবনে, মেয়ে দুটোর জীবনে কি আধার নেমেছিল বলো? আমি গুগল করছি, নীল বলে উঠল। এই তো দারুণ জায়গা, অনেক চা বাগান, জলদাপাড়া চিলাপাতা ফরেস্ট হাসিমারা থেকে খুবই কাছে, ভুটানও খুব কাছে। পাখি এদিকে আয়, মামা হাত বাড়িয়ে কাছে ডাকলো। অমন চুপ করে আছিস কেন রে? আর তো চিন্তা নেই, নিশ্চিন্তে পরীক্ষা দে, পরীক্ষার পর হাসিমারা, ততদিনে তোর বাবা মা ওখানে গুছিয়ে বসুক। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন মালারিহাট স্টেশনে পৌঁছতেই বাবা মাকে দেখতে পেল পাখি। পাখিকে নিতে একটা স্টেশন এগিয়ে এসেছে বাবা মা। গতকাল পরীক্ষা শেষ হয়েছে, গতকালই সন্ধেবেলা ট্রেনে উঠেছে পাখি। মামা আগেই টিকিট কেটে রেখেছিল, আর তর্সই ছিল না পাখিরও। লাল নীল খুব চেয়েছিল সঙ্গে আসবে, মামি আসতে দেয়নি। না, এটা ওদের সবার একসঙ্গে থাকার সময়, কত বছর পরে ঝড়ঝাপটা কাটিয়ে আবার ফ্যামিলি রিইউনিয়ন। মামিকে কিচ্ছু বলে দিতে হয় না। হঠাৎ ঝড়ে পাখির বাসা যেদিন ভেঙে পড়েছিল, সেদিনও এমন করেই মামি আগলে তুলে নিয়েছিল ছোট্ট পাখিকে। কেউ পাশে ছিল না, আত্মীয় স্বজন পরিচয় দিতে চাইতো না। পাখিকে নিয়ে মা গুসকরায় চলে গেল। কেউ বলেনি মেয়েটার স্কুল, পড়াশোনা, ভবিষ্যৎ কি হবে। নিতান্ত জরুরি চালাবার মতন, খরচ চালাবার মতো টাকা নেই। দাদুর আর কত সামর্থ্য। তবু দাদুই বলেছিল এবছরটা যা, দেখি আগামী বছর এখানকার স্কুলে বাংলা মিডিয়াম স্কুল, আবাল্য ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে পাখি। ভাগ্যিস মামা নিয়ে এলো। মামি সহায় না হলে কি মামা পারত? এই যে 2.5 বছর পাখি মামার বাড়িতে আছে, মামি একদিনের জন্যেও কিছু বুঝতে দিয়েছে? লাল, নীল আর পাখি, কোনো তফাৎ করেছে মামি? লাফিয়ে ট্রেন থেকে নেমে পড়ল পাখি। বাবা হাসছে, সেই আগের মতো। মা 2 হাতে জড়িয়ে বুকে টেনে নিল। ছোটোখাটো একজন মানুষ এগিয়ে এসে পাখির ব্যাগগুলো নিয়ে নিল। সুদূর অতীতে স্মৃতি ফিরে এলো যেন। এইভাবেই তো বড় হয়েছে পাখি, রাজকন্যার মতো। আর তারপর রাজকন্যা একেবারে ভিখারিনী। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল জোরে। ট্রেনে ঘুম হয়নি? মা মাথায় গালে হাত বুলিয়ে দিল। সেই আগের মা, ছলমলে হাসি মুখ। রোগা হয়ে গিয়েছে অনেক, আস্তে আস্তে হাঁটছে বয়স্ক মানুষের মতো। আগের মতো সাজগোজ করেনি, কিন্তু হাসিটা একই রকম। বাবার দিকে তাকালো পাখি। রোগা হয়ে গিয়েছে বাবাও, তবে হাঁটা চলা, কথা বলা, ফোন কানে একটু ঘাড় হেলিয়ে রাখা, মুখের চওড়া হাসি, কালো ফ্রেমের চশমা, সব একরকম। রাখিও আসবে বলেছিল, আমি বারণ করলাম। শরীরটা, মা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তোকে বলতে বারণ করেছে, তবু বলছি। না না না, বাবা বাধা দিল। সারপ্রাইজ থাক, এটা ওদের 2 বোনের ব্যাপার। সারপ্রাইজ, বহু যুগের ওপার থেকে শব্দটা ভেসে এলো। কতদিন কেউ সারপ্রাইজ দেয়নি পাখিকে। খুব ভালো লাগছে, বড্ড ভালো লাগছে। রাতে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আলো আলো সকালে পরিচিত আবহে যেমন ভালো লাগে, ঠিক তেমন। তবে ভয়ের স্বপ্নটা বুকের মধ্যে একটু ছাপ রেখে দিয়েছে। চেষ্টা করেও প্রাণ খুলে হাসতে পারছে না। সব ঠিক হয়ে যাবে আবার, সব, নিজেকেই বলল মনে মনে। বরং নতুন জায়গাটা দেখা যাক। শেষ নভেম্বরের সকাল, প্রায় 11টা বাজছে, কিন্তু রোদের তাপ নেই। লম্বা লম্বা সুপুরি গাছ, শান্ত সবুজ গ্রাম, ছোট বড় মাঝারি সবুজ খয়েরি পাহাড়। নাগরিক ক্লান্তি মুছে যাচ্ছে। ভালো লাগছে না? বাবা বলল। রাস্তায় দেখবি আরও কত সুন্দর একটা ব্রিজ পড়বে। মাদারিহাট আর হাসিমারার মাঝে সংযোগকারী সেতু, হাসিমারা তোরসা ব্রিজ।
ব্রিজের উপর দাঁড়ালেই জংলি জানোয়ার দেখতে পাবি। হ্যাঁ রে, আজকাল ট্যুরিস্টদের ভিড় হচ্ছে হাসিমারা তোরসা সেতুতে। বিকেল হলেই জলদাপাড়া জঙ্গল থেকে বাইসন আর হাতির দল, কখনো কখনো গন্ডার, হরিণ তোরসা নদীর জল খেতে আসে। চল দেখবি রাস্তায়। মা গাড়ির কাছে দাঁড়িয়ে বলল। কালো এসইউভি গাড়ি। নতুন গাড়ি কিনেছে বাবা? নতুন নতুন গাড়ির খুব শখ ছিল বাবার। একাধিক বড় বড় ব্র্যান্ডের গাড়ি ছিল বাবার কাছে। গাড়িগুলো ফেরত দেবে না পুলিশ? কালো জ্যাকেট, সবুজ জিন্স পরা ড্রাইভার এগিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরল, সেই পুরনো দিনের মতো। দুপাশে ধানের মাঠ, বড় পিচের রাস্তাটা উঁচুতে উঠছে ব্রিজে পৌঁছতে, এবং তারপরই বেশ চওড়া নদী। হাসিমারার দিকে এগিয়ে যাচ্ছিল সুন্দর পিচের নির্জন রাস্তা। নানা রকম পাখির ডাক, রাস্তার দুধারে জঙ্গল, আবার একটা নদী। টান টান শরীরটা শিথিল হয়ে আসছে পাখির, ঘুম নেমে আসছে দু চোখে। ঘুম ঘুম শান্তিতে কাটছে দিনগুলো। দিদির সঙ্গে কত যে গল্প। দিদি খুব শিগগির মা হবে। গৌরবদাও আসবে সে সময়। গৌরবদার সঙ্গে তো আলাপই হয়নি ভালো করে। গাড়ি নিয়ে দিদির সঙ্গে সাঁতালি টি গার্ডেন ঘুরে এসেছে পাখি। আগের জীবনে দামি ব্র্যান্ডের গাড়ি পছন্দ করা বাবা এখন কম দামি গাড়ি কিনেছে। দিদি চুপি চুপি বলেছে বাবার উপর এখনো নজরদারি আছে, তাই দামি গাড়ি কেনেনি। তবে পাখি খেয়াল করেছে বাবা ওই কম দামি গাড়িটায় চড়ে না। পছন্দের দামি গাড়ি এখানে আছে একখানা। সিরাজ বলে এক ভদ্রলোক আসেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, একটা দামি গাড়ি পাঠিয়ে দিয়েছেন বাবার জন্য। প্রথম দিন পাখি যে গাড়িতে এসেছিল সেটাও সাঁতালি টি গার্ডেন্সের মালিকের দেওয়া গাড়ি। এই ব্যাপারটা ভালো লাগেনি পাখির। দামি গাড়ি না কেনা নিয়ে পাখির কোনো দুঃখ নেই। কতদিন পর সব আগের মতো। এ বাড়িটা আগের বাড়ির মতো বড় নয়, তবে পুরনো বাড়ির মতো করেই সাজিয়েছে মা। সেই রকম ড্রয়িং রুমে এল শেপের সোফা, দেয়ালে যামিনী রায় সালভাদর ডালি, দরজায় ভারী ভেলভেটের পর্দা, 3 জন কাজের লোক, 1 জন ড্রাইভার। পাখির পছন্দ মতো সাজানো একটা ঘর। বাবা নিয়ম করে অফিস যায়, আগের মতোই ব্যস্ততা। বাবা চাইছে এখানেই কলেজে ভর্তি হয়ে যাক পাখি। এখন তো আলিপুরদুয়ারে ইউনিভার্সিটি হয়েছে। পাখি এখনো মনস্থির করেনি। তবে অনেক দিন পর বাড়ির মায়া, বাবা মা দিদির ছায়া, মন ভালো হয়ে আছে। দুদিন হলো গুসকরা থেকে দাদু ঠাকুমাও এসেছে, সব আগের মতো। তারপর আজ মা এক গোছা রঙিন কাগজ এনে বসলো। কি এগুলো? দাদু জিজ্ঞেস করলো। ইনভিটেশন কার্ড। ওরা 2 বোন এসেছে, গৌরব আসবে আগামী সপ্তাহে, একটু লোকজনকে ডাকবো ভাবছি। সে না হয় ডাকবে, কিন্তু ইনভিটেশন কার্ড কিসের? আরে একটা উপলক্ষ চাই না? পাখির জন্মদিন উপলক্ষে পার্টি হবে। জন্মদিন? গত 2 বছর পাখির জন্মদিন কেউ মনে রাখেনি। বাহ, এ তো ভালো কথা। কবে জন্মদিন পাখি দিদির? গত মাসে ছিল। মা এখন জন্মদিন পালন করতে চাইছে, তারিখটা ভুলে গেছে। পাখি বলল। না রে, ভুলবো কেন? তখন তো কিছু করার উপায় ছিল না। মা মাথায় হাত রাখল। সব আবার নতুন করে শুরু করতে হবে। তাছাড়া নতুন একটা জায়গায় এসেছি, লোকজনের সঙ্গে আলাপ পরিচয় করতে হবে না? সেই ফেলে আসা দিনের মতো উৎসাহে পার্টি করার প্রস্তুতি নিচ্ছে মা। হলঘরটা সাজানো হবে। পার্টির থিম হলো অ্যাঞ্জেল থিম। আকাশের রঙে সাজানো হচ্ছে ঘর। মস্ত কেক আসবে, বেলুন, মুখোশ, চশমা, আরও কত কি। বেশ লাগছে। বিকেলে এই নিয়েই নানা প্ল্যান চলছিল। নবীনবাবু এসে দাঁড়ালো। এই নবীনবাবুকে দেখলেই দাসবাবুর কথা মনে পড়ে যায় পাখির। সেই রকমই না বলে কয়ে যখন খুশি বাড়িতে ঢুকে আসা, সব ব্যাপারে নাক গলানো। বাবা জিজ্ঞাসু চোখে তাকাতে একটা কাগজ এগিয়ে দিল। কি এটা? লিস্ট করে এনেছি, পার্টির নিমন্ত্রিতদের লিস্ট। বাবা কাগজটা হাতে নিয়ে মন দিয়ে দেখল। তারপর বলল, এদের ডাকতে হবে কেন? এদের মধ্যেও কেউ কেউ আপনার কাজে লাগবে। টি গার্ডেন্সগুলোর মালিকরা, ইনকাম ট্যাক্স আর পুলিশের কর্তারা যেমন। আর কেউ কেউ আছে যারা আপনাকে বিপদে ফেলতে পারে, তাই ডাকতে হবে। আর এই যে বিজনেসম্যানরা, এজেন্টরা। ঠিক আছে ঠিক আছে, বাবা হাত তুলে থামিয়ে দিল। যাকে যাকে ডাকা দরকার বলে দিন। আর টোটাল ইনভাইটি কতজন হচ্ছে ইভেন্ট ম্যানেজারকে জানিয়ে দেবেন।
হঠাৎ যেন চোখের ওপর থেকে একটা আড়াল সরে গেল। সব দিনের আলোর মতো পরিষ্কার। কেউ কিছু বোঝার আগেই পাখি উঠে দাঁড়িয়েছে। কাগজটা আমাকে দিন নবীনবাবু। অবাক হয়ে তাকিয়েছে লোকটা। পাখি আবার বলল, দিন, আমার কিছু নাম যোগ হবে এই লিস্টে, কাল নিয়ে নেবেন আমার কাছ থেকে। কাগজ হাতে দিয়ে বোকার মতো খানিক তাকিয়ে থেকে বেরিয়ে গেল লোকটা। এটা কি হলো পাখি? বাবা গম্ভীর। তোর চেনা কে আছে এখানে? মা অবাক। ততক্ষণে কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে পাখি। কিচ্ছু হবে না, কোনো পার্টি হবে না, আর কোনো দিন এসব হবে না। পাখি! বাবা প্রায় গর্জন করে উঠল। তুই ঠিক করবি এসব? তুই কলেজে গিয়ে পাখা গজিয়েছে? খুব বেশি বুঝতে শিখেছিস না? শান্ত হও তোমরা, কি শুরু করলে দুজনে? মা বারবার বলতে লাগলো। পার্টি হলে তোর কিসের আপত্তি পাখি? বুঝতে পারছিস না এগুলো দরকার? এই ইনফর্মাল গ্যাদারিং, সোশ্যালাইজেশন, এই সম্পর্কগুলো নতুন জায়গায় আমাদের দরকার, বাবার দরকার। কত টাকা চলে গেছে, কত ক্ষতি হয়েছে আমাদের, সবটা আবার গুছিয়ে তুলতে হবে না? কেন বুঝতে পারছিস না? তুমি বুঝতে পারছো না মা, আর কবে বুঝবে তুমি? এ হলো সেই চোরাবালি। কথা শেষ হলো না, বাবার হাতের একটা জোরালো চড় এসে পড়ল গালে। কেউ কিছু বোঝে না, তুমিই সব বোঝো। যা করছি সব তোমাদের জন্য, যা রেখে যাব সব তোমাদের জন্য। চোখে জল এসে গেল, তবু জোর গলায় বলে উঠল পাখি, চাই না, কিচ্ছু চাই না। তোমাদের যদি চোরাবালি পছন্দ হয় থাকো, তবে আমার জন্মদিন করে নয়, আমাকে জড়িয়ে নয়। আমি কালই ফিরে যাব। ঠাকুমা এসে জড়িয়ে ধরল। এত বড় মেয়ের গায়ে হাত তুললি? ও তো ভুল বলেনি কিছু। এখনো তোরা সেই আগের মতো যত দুষ্ট চক্র, অসাধু সম্পর্ক, তুমিও ওকে সায় দিচ্ছ। অসাধু দুষ্ট চক্র সব বোঝো তুমি। আর ও একটা অবাধ্য দুর্বিনীত মেয়ে, কলেজে পড়েছে বলে খুব বুঝতে শিখেছে। কলেজে পড়ছে বলে নয় বাবা, আমাদের জীবনের গত 2.5 বছরের অভিজ্ঞতা আমাদের বুঝতে শিখিয়েছে। দিদি এসে হাত ধরল পাখির। পাখি বড় হয়ে গেছে, জীবন আমাদের বড় করে দিয়েছে বাবা। আমরা আর কোনো এমন লেনদেনের সম্পর্ক চাই না যে সম্পর্ক আমাদের জীবন বদলে দেয়, তলিয়ে যেতে হয় চোরাবালিতে। আমিও কাল ফিরে যাব, এখানে থাকবো না। বেঈমান, স্বার্থপর দুই মেয়ে, দুধকলা দিয়ে পোষা কালসাপ। বাবা গর্জিয়ে উঠল। দস্যু রত্নাকরের কথা মনে আছে খোকন? দাদু বলে উঠল। পরিবারকে খাওয়ানোর জন্য পথচারীদের লুট করত। নারদমুনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে তার পরিবার তার অপরাধের ভাগ নিতে চায় কি না। পরিবারের কেউই তার অপরাধের অংশ হতে চায়নি, পাপের ভাগী হতে চায়নি। রত্নাকর তার ভুল বুঝতে পেরে অনুশোচনা করেছিল, পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। নারদ তাকে তপস্যা করতে বললেন। এটাই ছিল রত্নাকরের জীবনের টার্নিং পয়েন্ট, যা তার ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে বদলে দেয়। একসময়ের বিখ্যাত দস্যু রত্নাকর তপস্যা করে পরিণত হলেন মহাকবি বাল্মীকিতে, রচনা করলেন রামায়ণের মতো মহাকাব্য। বাবা চুপ করে বসে পড়ল। মা দাঁড়িয়ে আছে নিশ্চল। দাদু বলল আবার, চোরাবালি। পাখি দিদি ঠিক ঠিক শব্দ চয়ন করেছে। কি চাও তা তোমাকেই ভেবে দেখতে হবে। জীবনের টার্নিং পয়েন্ট ব্যক্তিত্বকে বদলে দিতে পারে, তার প্রমাণ তো তোমার চোখের সামনে। তোমার দুই মেয়ে, ওরা চোরাবালির রাস্তায় পথ হারাতে চায় না, জীবন থেকে শিখেছে ওরা। তুমিও ভাবো, ভালো করে ভাবো। আয় দিদিরা, আমরা ও ঘরে যাই। মায়ের চোখ ভরে জল এলো। বাবা বসেই রইল নিষ্পন্দ, নির্বাক। বাল্মীকির ঢিবি গড়ে ওঠার অপেক্ষা বড় কঠিন সাধনা। নমস্কার।